বলবেন আপনারা, শুনব এবং শোনাব আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। একেবি টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি শান্তনু। আপনারা সকলেই জানেন যে একেবি টক অনুষ্ঠানে আমরা নানা বিষয় নিয়ে কথা বলি এবং সেই কথায় অংশগ্রহণ করার জন্য আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজ্য বহিরাজ্য সব জায়গা থেকে বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা একেবি স্টুডিওতে উপস্থিত থাকেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাতৃভাষা। আজকে এই মাতৃভাষা বিষয়ে কথা বলার জন্য আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের একেবি স্টুডিওতে রয়েছেন ত্রিপুরা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর সায়ক মুখার্জি। আপনাকে আমাদের একেবি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার, আমরা যে বিষয়টি নিয়ে আজ কথা বলবো, মূল বিষয়টি হচ্ছে যে মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। কিন্তু ঠিক তার আগে আমরা একটু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে পালনের যে রীতি রয়েছে সেই ইতিহাসটা যদি আপনি একটু তুলে ধরেন। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ এবং একেবি টিভির সমস্ত দর্শক যারা দেখছেন এবং যারা দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। মাতৃভাষা দিবসে এমন একটা আয়োজন করবার জন্য ধন্যবাদ স্যার। আসলে আমাদের প্রতিদিনকার জীবনে আমরা নিজের ভাষায় কথা বলি ঠিকই, কিন্তু সেই ভাষাটা নিয়ে খুব একটা ভাবি না, আসলে ভাবতে হয় না। কিন্তু একটা সময় যদি এমন আসে যে আপনার মুখের ভাষা কেড়ে নেওয়া হলো, আপনাকে বলা হলো আপনি আপনার মাতৃভাষায় কথা বলতে পারবেন না, কাজ করতে পারবেন না, আপনার প্রাণের গান আপনি শুনতে পাবেন না, তাহলে আপনি ভাববেন। একটা সময় মানুষকে ভাবতে হয়েছিল বাংলা ভাষার যারা ভাষী, যাদের বাংলা ভাষা ছাড়া গতি নেই, সেই মানুষেরা একটা সময় তাই রুখে দাঁড়িয়েছিলেন এমন ফরমানের বিরুদ্ধে যেখানে বলা হয়েছিল অন্য ভাষাকে সে রাজ্যের সে রাষ্ট্রের ভাষা করা হবে। তাই আপনারা জানেন সবাই এই ইতিহাস, যখন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ লড়াই করেছিলেন, কারণ তাদের রাষ্ট্রে সিদ্ধান্ত হয়েছিল বাংলা ভাষা আর চলবে না। এই লড়াই একটা দীর্ঘ লড়াই, কিন্তু এই লড়াইয়ের মধ্যে সবচেয়ে বড় ঘটনা যেটা, যে একটা জাতিকে নির্মাণ করলো একটা ভাষার জন্য লড়াই। তাই আসলে 1952 সালে যে লড়াইটা হলো, যেখানে বেশ কিছু তরুণ তারা প্রাণ দিলেন, এমনকি তরুণীরাও এই লড়াইয়ে সামিল হলেন, এই লড়াইটা কিন্তু একটা রাষ্ট্রের নির্মাণ করলো, জাতি তারপর রাষ্ট্র। বাংলাদেশ 1971 সালে তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু তার বীজ সুপ্ত ছিল এই আন্দোলনে 52 সালে। হ্যাঁ, এবং সেই আন্দোলনের মধ্যে সমাজের সর্ব অংশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, তার কারণ ওই একটাই, সেটা হচ্ছে ভাষা। ঠিক। এবং এমন একটা আন্দোলন যেখানে সমস্ত মানুষের স্বার্থ এর মধ্যে একসঙ্গে এসে দাঁড়িয়েছিল। আর তাই বলেই সুনির্দিষ্টভাবে কোনো নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট পেশার লোক নয়, বাংলাদেশের যাবতীয় মানুষ তারা লড়াই করেছেন, দীর্ঘ লড়াই। সেটা আইনি পথে যেমন হয়েছে, তেমনি মানুষের রাস্তায়, মানুষের মিছিলে, গানে, কবিতায়, প্রতিবাদে, সাহিত্যে, নাটকে, সমস্ত ক্ষেত্রে তার প্রতিবাদ এতটাই একটা বৃহত্তর রূপ নিয়েছে যে ভাষা শহীদরা আমাদের কাছে স্মরণীয় হয়েছেন, এবং এই ভাষা আন্দোলন এই পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টি করেছে। এবং তাই বলেই তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, এবং শুধু বাংলাদেশ নয়, ভাষার স্বীকৃতির দাবিতে, ভাষার রক্ষার দাবিতে পৃথিবীর বহু প্রান্তে আন্দোলন হয়েছে, হচ্ছে এবং হয়তো ভবিষ্যতে হবে। সমস্ত আন্দোলনের শরিক কিন্তু আমরা, এবং তাদের সমস্ত আন্দোলনেই আমাদের খুঁজে বার করতে হবে মানুষের সেই শক্তিটাকে, যে শক্তি আসলে ভাষাকে বাঁচিয়ে রাখে। ঠিক স্যার, খুব সুন্দর করে বললেন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পেছনের যে ইতিহাসটুকু আছে, সেখানে কতটা লড়াই আছে, কতটা ত্যাগ আছে, সেই বিষয়টি স্যার তুলে ধরলেন। আমরা এরকম আরও অনেক বিষয়ে
তুলে ধরব। স্যার, আমরা 2016 সালের একটা রিপোর্ট আমরা দেখতে পেয়েছিলাম। সেই রিপোর্টে আমরা পাই যে গোটা পৃথিবীতে 250টি ভাষা পরিবার রয়েছে মোটামুটি, এবং প্রায় 7000টি ভাষায় মানুষ কথা বলে। কিন্তু ভাষাবিদরা আজকের দিনে দাঁড়িয়ে বলছে যে আগামী এরকম একটি দিন আসবে যেখানে 50 থেকে 70% ভাষা বিলুপ্ত হয়ে যাবে, মাত্র 5টি এবং 6টি ভাষায় মানুষ কথা বলবে। আপনি নিশ্চয়ই জানেন স্যার যে ব্রিটিশ একজন রমণী, যেটা কর্নিশ ভাষা ছিল, ওনার মৃত্যুর পর সেই ভাষাটি বিলুপ্ত হয়ে গেছে। আজকালকার যুগে সংস্কৃত এবং পালিত ভাষার অস্তিত্বই প্রায় বিলুপ্ত। এইরকমভাবে যখন ভাষাগুলি চলে যাচ্ছে, এই অবস্থায় দাঁড়িয়ে স্যার যে মাতৃভাষা সংরক্ষণের যে একটি দায়িত্ব রয়েছে আমাদের, এবং সংরক্ষণের যে একটি গুরুত্ব রয়েছে এবং এর প্রয়োজনীয়তাও রয়েছে, সেই বিষয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাইব। হ্যাঁ, সে বিষয়ে তো যাব, কিন্তু তার আগে এইটা আমাদের একটু বুঝে নেওয়া দরকার যে কেন ভাষা হারিয়ে যাচ্ছে। আচ্ছা স্যার। ভাষা হারিয়ে যাচ্ছে মানে ভাষী হারিয়ে যাচ্ছেন, সেই ভাষায় কথা বলার মানুষ থাকছেন না। প্রতিদিন এমনও হয় যে বেশ কিছু ভাষা এ পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে। গবেষণা করে গবেষকরা দেখাচ্ছেন যে প্রতিদিন বেশ কিছু ভাষা হারিয়ে যাচ্ছে। এই হারানোর গতিটা কিন্তু বাড়ছে। তার একটা বড় কারণ হচ্ছে ভাষার প্রতি সমদৃষ্টিভঙ্গির অভাব। আসলে ভাষার সঙ্গে যখন অর্থনীতি, রাজনীতি জড়িত হয়ে যাচ্ছে, তখন সেই ভাষার আয়োজন এবং আয়তন এ দুটোই বৃদ্ধি পাচ্ছে। আর একই কারণে যে ভাষার সঙ্গে ধরুন অর্থনৈতিক সম্পর্ক ততটা নেই, অর্থাৎ খুব পরিষ্কার কথায় যে ভাষা শিখে আপনি আপনার কাজ চালাতে পারবেন না, আপনার পয়সা রোজগার হবে না, সে ভাষার প্রতি আপনি আগ্রহী হবেন না। তাই হারিয়ে যাচ্ছে ভাষা। এবং ভাষাকে বাঁচিয়ে রাখার জন্যে যে পদক্ষেপগুলি সেগুলো নেওয়া হচ্ছে, কিন্তু সীমাবদ্ধ ক্ষেত্রে, এবং সে উদ্যোগটা খুব সীমায়িত। তার কারণ সবাই তো ভাবছেন না। যেমনভাবে একেবি স্টুডিও আজকে এরকম ভাষা নিয়ে কথা বলছে, তেমন যদি আমাদের দেশের প্রত্যেক কটি টিভি চ্যানেল, প্রত্যেক কটি স্টুডিও, প্রত্যেক কটি প্রচার মাধ্যম এই ভাষা নিয়ে কথা বলতো, ভাষা সচেতনতা নিয়ে অনুষ্ঠান করত, তাহলে আরও বাড়ত। ফলে এই যে ভাষার সংরক্ষণ, সেই সংরক্ষণের আগে জানা দরকার সংরক্ষণের কারণটা কী। তাই কারণটা অনুসন্ধান করলেই দেখবেন যে এই কারণে কিন্তু ভাষা হারিয়ে যাচ্ছে, এবং ঠিক সেই কারণেই আপনাকে সংরক্ষণ করতে হবে। কারণ এই ভাষাগুলো আমাদের পৃথিবীর মানব সম্পদ, এবং ভাষার সঙ্গে জড়িত থাকে সংস্কৃতি, ভাষার সঙ্গে জড়িত থাকে সে ভাষার সাহিত্য, ভাষার সঙ্গে জড়িত থাকে সেই ভাষার গান। ফলে একটা ভাষা হারিয়ে যাওয়া মানে তার সব কিছু নিয়ে হারিয়ে যাওয়া। আমাদের মানব সমাজের সংস্কৃতির একটা নিদর্শন, বা যদি বলেন ঐতিহাসিক দলিল রক্ষিত হয় ভাষার মাধ্যমে। সেই ভাষা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র। তাই আপনার সংস্কৃতির জন্যে, ইতিহাসের জন্য, সঙ্গীতের জন্য, যে কোনো ক্ষেত্রেই যদি আপনাকে বাঁচাতে হয়, মানে যদি আপনার গবেষণা জারি রাখতে হয়, বা যদি সেই জিনিসটাকে জীবন্ত রাখতে হয়, তাহলে ভাষাকে বাঁচাতে হবে। আসলে ভাষা একটা সৃজনশীল ক্ষেত্র, এবং ভাষাই আপনি এই যে ব্যক্তিটি, তার পরিচায়ক। ভাষার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে নিজেদেরকে প্রকাশ করছি, কথা বলছি বলেই তো আমরা প্রকাশিত হচ্ছি। এবং আমাদের যে আচরণ, তাও তো ভাষা থেকেই প্রকাশিত হচ্ছে। ফলে মানুষকে বোঝবার জন্য সমস্ত ক্ষেত্রেই ভাষা দরকার। ভাষার এই গুরুত্বটা আমাদের বুঝতে না পারা থেকেই ভাষা হারিয়ে যাওয়া, আর বোঝানোর মধ্যে দিয়ে সংরক্ষণের প্রথম ধাপটা আমরা পেরোতে পারি। স্যার, এই যে আমরা যে ভাষাটা, বা আমাদের যে মাতৃভাষা যেহেতু আমাদেরই একটি পরিচয়, বড় পরিচয়, তো সেই পরিচয়টিকে যদি আমি সংরক্ষণে না রাখি, তাহলে আমাদের পরিচয়টাই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এই যে শিক্ষাটা স্যার, এই শিক্ষাটার অভাবটা কেন তৈরি হচ্ছে স্যার? খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে দেখুন, মাতৃভাষা প্রতি
মমতা বোধ করার ক্ষেত্রে আমাকে আমার সংস্কৃতির প্রতি, আমার যে ঐতিহ্য, এই সব কিছুর প্রতি মমতা বোধ করা উচিত, তার প্রতি আমার দায়িত্ববোধ থাকা উচিত, তার প্রতি আমার টান থাকা উচিত। এই টানটা তৈরি হচ্ছে না, কারণ বর্তমান সময় বলতে আমি বিগত 5-10 বছরের কথা বলছি না, আমি অনেকটা সময় নিয়ে বলছি। আধুনিকতার নামে আসলে আমরা যা করছি সেইটা হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি থেকে ক্রমাগত দূরে যাওয়ার একটা প্রবল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যে কারণে আমাদের খাদ্য, বাকি সমস্ত ক্ষেত্রে আমরা অন্যান্য সংস্কৃতিকে গ্রহণ করছি। গ্রহণ করুন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের ঐতিহ্যকে প্রাণপণে অস্বীকার করে, প্রাণপণে ভুলে গিয়ে আমরা আরেকটা সংস্কৃতিকে, আরেকটা ঐতিহ্যকে, আরেকটা ভাবনাকে নিজের মধ্যে ধারণ করছি। তাতে আমাদের মনে হচ্ছে তাতে হয়তো আমরা একটু উপরের দিকে উঠলাম। আপনি সমাজে একটু যাকে বলে জাতে ওঠা, একটু বেশি মূল্য পেয়ে, হ্যাঁ, বেশি মূল্য পাওয়া। যেমন আমাদের এইটার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে যে সংস্কৃতি আমরা গ্রহণ করছি, দেখবেন অধিকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে শাসকের সংস্কৃতি। ইংরেজ দীর্ঘদিন এদেশে শাসন করেছে, আর তার থেকে আমাদের ধারণা হয়েছে যেহেতু তারা শাসন করতে পেরেছে এবং তারা অনেক জোরে সোরে তাদের কথা বলেছে বা বলছে এখনো গোটা পৃথিবী জুড়ে, অতএব তাদের সংস্কৃতিটা যদি আমি গ্রহণ করি তাহলে আমারও হয়তো সেই রকম একটা মূল্য হবে সমাজে। তা তো হয় না। আসলে এই ভাবনাটার নামই হচ্ছে কলোনিয়ালিজম বা উপনিবেশিকতাবাদ। এই উপনিবেশিকতাবাদের আঘাতে আক্রান্ত আমরা সবাই, এবং এই উপনিবেশিক মানসিকতা থেকে বেরোতে পারছি না বলেই মাতৃভাষা বা মাতৃ সংস্কৃতি এই কোনো কিছুর প্রতি আর আমরা তেমনভাবে আগ্রহী হচ্ছি না। ভাষা দিবসে আমরা অনুষ্ঠান করছি, আলোচনা করছি, আবেগপ্রবণ কথাবার্তা বলছি ঠিকই। সেই হুমায়ুন আজাদ লিখেছিলেন, ফেব্রুয়ারি মাস আসলে ছলনার মাস। এ সময় আমরা ছলনা করি যে আমরা খুব ভাষার প্রতি আত্মত্যাগ করতে পারি ভাষার জন্য, কিন্তু ভাষার জন্য আমরা ন্যূনতম স্বার্থত্যাগও করতে রাজি নই। সেই কারণে আমরা পাচ্ছি না, আমরা পৌঁছতে পারছি না। এবং পৌঁছতে পারছি না বলে দেখুন আজকে সামাজিক যে অবক্ষয়গুলো তৈরি হচ্ছে, যে মূল্যবোধের অভাবগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, সেই মূল্যবোধের অভাব, সেই মানবিক অবক্ষয়, এই সমস্তটার কারণ কিন্তু ওই জায়গাটা যে নিজস্ব মূল, নিজের সংস্কার, সেটাকে হারিয়ে ফেলা, না বুঝতে শেখা নিজেকে, নিজের অতীতকে, নিজের ঐতিহ্যকে। আপনি যদি অতীতকে না জানতে পারেন তাহলে আপনি ভবিষ্যৎকে কিভাবে চিনতে পারবেন? সে কারণেই এটা হচ্ছে। মানে আমরা একটা জিনিস খুব অবাক হই স্যার, যে এই ভাষাকে রক্ষা করার জন্য এবং এই ভাষাকে মর্যাদা দেওয়ার জন্যই কিন্তু কতগুলি প্রাণ চলে গেল, ঠিক না? আজকে যদি আমরা নানাভাবে দেখি, আমাদের এই দেশে এবং এই রাজ্যেও দুটি ভাষা উৎসব খুব ধুমধাম করে পালিত হয়। একটি 21শে ফেব্রুয়ারি এবং 19শে মেও পালিত হয়, যেখানে শিলচরের ভাষা শহীদরা ছিলেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে আত্মত্যাগ, তৎকালীন সময়ে যে আত্মত্যাগ করার একটা বাসনা বা একটা ইচ্ছে থাকতো, যে ওই যে একটু আগে বললেন না যে জাতে উঠলাম, একটা সময় ছিল যে আমাদের ভারতবর্ষ, আমাদের দেশে যখন স্বাধীনতা সংগ্রাম চলছিল বা ভাষা আন্দোলন বলুন, যেটাই হোক বাইরের দেশে, তখন কিন্তু ওই যে জাতে ওঠার জন্য আত্মত্যাগকে কিন্তু সবথেকে বেশি ভ্যালু দেওয়া হতো, যে কার কত বেশি আত্মত্যাগ। একেবারে স্যার, বর্তমান সময়ে সেই আত্মত্যাগ বিষয়টা তো দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে, কারণ আমরা বর্তমান সময়ে এত বেশি আত্মপরায়ণ হয়ে পড়েছি, আমরা এত বেশি করে ভোগবাদের দ্বারা আক্রান্ত হয়ে পড়েছি, যে কারণে আত্মত্যাগ বা এই ব্যাপার স্যাপারগুলো সমাজ নিয়ে ভাবাটা আমাদের অধিকাংশের কাছেই খুব অকারণ বলে মনে হয়। মানুষটার সময় নেই, তাই সে সমাজের কাজ করছে, এরকম একটা আমরা ভাবি। ঠিক তাই। আমরা কি এখানে দাঁড়িয়ে কল্পনাও করতে পারি যে একটা লোক, সে ঘরে ছিল, চাকরি করছিল, কিন্তু না, সে আইসিএস পরীক্ষায় পাস টাস করেও তারপরে ভাবলো যে না, আমি দেশের কাজে ঝাঁপিয়ে পড়বো, সে চলেই গেল কোথায়। তাই এরকম কোনো খবর নেই। হ্যাঁ, আমরা এইভাবে ভাবতে পারি না। তো ভাবতে পারি না, তার কারণ সবটারই একটা কারণ তো আছে। ভাবতে পারি না তার কারণ আমরা সেই শিক্ষা
মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না। আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, আসলে আমরা সবাই শিক্ষক কোথাও না কোথাও। দেখবেন আমরা যে শিক্ষা দিচ্ছি, আমরা ঘরে আমাদের শিশুটিকে যে শিক্ষা দিচ্ছি, আমাদের পথে ঘাটে যে শিক্ষা দিচ্ছি, সেই শিক্ষার মধ্যে অনেক বেশি করে আছে বস্তুবাদিতা, অনেক বেশি করে আছে তুমি কি করে অপরকে যেভাবেই হোক পিছিয়ে রেখে আগে এগিয়ে যেতে পারবে। ঠিক এই যে আপনি ছোটবেলা থেকে যা শেখাচ্ছেন আপনার শিশুটিকে, যে তুমি আর কাউকে খাবার না দিয়ে টিফিনের খাবার তুমি একাই খেও, সে ওই শিক্ষাটা গ্রহণ করছে, আপনার ভালো লাগছে। সে ঠিক তার বয়সে যখন সে রোজগার করবে, সে তখন ওই রোজগার আর কাউকে না দিয়ে সে নিজেই খাওয়ার চেষ্টা করবে, যে শিক্ষা আপনি তাকে দিয়েছেন। ফলে এই ছোট ছোট জায়গা থেকে আমরা তো সংকীর্ণ করে দিচ্ছি মানুষের মন, শিশুদের মন। তা আমাদের শিক্ষা, আমাদের বারবার ফিরে যেতে হয় নিজের কাছে, এবং প্রত্যেকটি সমস্যার উৎস কিন্তু আমাদের ব্যক্তি জীবন, ব্যক্তির আচরণ। সেখানে সংস্কার করলে অনেক সমস্যা মিটে যায়। স্যার, এখানে আরও একটি প্রশ্ন মনের মধ্যে জাগছে যে আমি যদি শুধু এখন বাংলা ভাষায় একটু আমি থাকবো কিছুক্ষণ। আমাদের বাংলা ভাষাকে খুব বেশি দিন হয়নি যেখানে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকে যদি বাংলা ভাষাকে ধরে আমরা সাহিত্য বলুন, যেটা বলুন সংস্কৃত, আমরা যদি দেখি পেছন ফিরে তাকিয়ে, সেখানে যারা মাইলস্টোন হয়ে আছেন, সেখানে যাদের মানে প্রতিস্থাপনা আছে, সেইখান দিকে দেখলে তাদের যা শিক্ষা আমাদের প্রতি দেওয়া আছে বাংলা ভাষায় বলছি, আজকে যে বিভিন্ন স্কুল কলেজ যেখানে বাংলা ভাষার যদি একটা বিভাগও থাকে বা বাংলা ভাষার যদি একটা বই থাকে বা একটা সাবজেক্ট থাকে, কিন্তু তার থেকেও বেশি বর্তমানের যারা শিক্ষার্থীরা তারা বিভিন্ন অন্য ভাষার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। ঠিক তাই। আসলে এই আলোচনাটাই একটু আগে আমরা করছিলাম, সেটা হচ্ছে একটা ভাষাকে, বাংলা ভাষাকেই আমি উদাহরণ হিসেবে নিচ্ছি, সে ভাষার প্রতি ছাত্রছাত্রীদের বা যারা যুবক যুবতী তারা আগ্রহী হচ্ছে না, এটা আমাদের হতাশার জায়গা। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে কেন হচ্ছে না তদন্ত করতে গেলেই দেখবো যে তার কারণ একটাই, সেটা হচ্ছে বাংলা ভাষা তাদেরকে পেট ভরাচ্ছে না। যদি আপনি বাংলা ভাষায় এমন একটা ক্ষেত্র তৈরি করতে পারেন যেখানে বাংলা ভাষাও আপনার কাছে অর্থকরী ভাষা হয়ে উঠতে পারে, তাহলে কিন্তু বাংলা ভাষার প্রতি আগ্রহী না হওয়ার কোনো কারণ নেই। আপনাকে সামাজিকভাবে, রাষ্ট্রিকভাবে একটা সুযোগ তো দিতে হবে, একটা অবসর তো দিতে হবে যেখানে বাংলা ভাষা বেড়ে উঠতে পারে। তাহলে আপনাকে বাংলা ভাষাও যাতে অর্থকরী ভাষা হয়ে উঠতে পারে তার জন্য কিছু নীতি নির্ধারণ করতে হবে। এবং একইভাবে যারা বাংলা ভাষায় সাহিত্য চর্চা করছেন বা যারা বাংলা ভাষাকে নিয়ে চর্চা করছেন, শিক্ষকতা করছেন, তাদের একটা ভূমিকা আছে সমাজে এই ভাবনাগুলোকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। বাংলা ভাষায় সম্পদ তো কম নেই, বাংলা ভাষায় অজস্র কবিতা, গান, প্রবন্ধ, নাটক, ছোট গল্প লেখা, কত তার সীমা পরিসীমা নেই। কিন্তু সেই বিষয়গুলোর প্রতি আপনাকে তো মানুষের দৃষ্টিটা ফিরিয়ে দিতে হবে, যে দৃষ্টিটা আসলে যে কোনো কারণেই হোক, সেটা অধিকাংশ ক্ষেত্রেই চটকদারিতার কারণে অন্যদিকে সরে যাচ্ছে। আপনি বাংলা গান শোনান, আপনি বাংলা কবিতা পড়ান, আপনার যে ছোট ছোট ক্ষেত্রগুলো আছে, আমাদের প্রত্যেকেরই ছোট ছোট ক্ষেত্রগুলো আছে, সেখানে আমরা বাংলা সংস্কৃতির চর্চা করি, বাংলা ভাষার চর্চা করি। আজকে এই অনুষ্ঠান যারা দেখবেন তারা কি 2 মিনিট ভাববেন না? নিশ্চয়ই ভাববেন। যারা একেবি টিভির এত ভালো ভালো অনুষ্ঠানগুলি দেখেন তারা নিশ্চয়ই ভাবেন। এবং এইখানেই দাঁড়িয়ে আমরা প্রত্যেকে কিন্তু ভাষাকে রক্ষা করার জন্য একজন সৈনিকের ভূমিকা রাখতে পারি। ঠিক কথা, ঠিক। আমরা আলোচনায় রয়েছি মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিষয় আজকের আমাদের এই একেবির অনুষ্ঠান। এই একেবির অনুষ্ঠানে যোগ দিতে এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর সাহেব মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আলোচনায় আরও থাকব, নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন।
শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি একেবি টক অনুষ্ঠানে। আজকের বিষয় মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরা ইউনিভার্সিটির শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর সায়ক মুখার্জি। স্যার, আমরা আলোচনায় ছিলাম এর আগে যে বিষয়টাতে। এখন আমি জাস্ট একটা আমার ব্যক্তিগত কোশ্চেন, যে স্যার আপনি একজন বাংলা বিভাগের একজন অধ্যাপক। এই যে বাংলার প্রতি যে আপনার আকর্ষণই বলি খুব সহজ ভাষায়, এই যে বাংলাকে নিয়ে আপনি ভাবছেন, বাংলায় পড়াশোনা করে আপনি সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যেখানে আপনি শিক্ষাদান করছেন বাংলা ভাষার অধ্যাপক হয়ে শিক্ষার্থীদের। সেইখানে আপনি কি দেখেন শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার সম্বন্ধে জানার আগ্রহটা কীরকম দেখতে পাচ্ছেন বর্তমানে সময়? বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের এত ফর্ম জমা পড়ে, এত দরখাস্ত জমা পড়ে যে আমরা সবাইকে সুযোগ দিতে পারি না। আচ্ছা। মানুষ পড়তে চাইছে কিন্তু আমরা সেই সুযোগ তৈরি করে দিতে পারছি না, এবং পড়ার পরে যে কাজের সুযোগ, এই দুটোর সঙ্গে একটা সামঞ্জস্য থাকছে না। এটা আপনাকে মানতেই হবে যে আপনি আজকে যে শিক্ষাটা দেবেন সেই শিক্ষাটা কর্মমুখী হতে হবে। আচ্ছা। বর্তমান সময়ে এই চেষ্টা চলছে শিক্ষাকে আরও কীভাবে কর্মমুখী করা যায়, এবং তাতে আমরা অনেক দূর এগিয়েছি। বাংলা ভাষার শিক্ষা করেও একটা মানুষ সে যেন অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বন লাভ করতে পারে। এইটা মাতৃভাষাকে সংরক্ষণের একটা প্রধান জায়গা। আচ্ছা। এটা আজকে আমাদের আলোচনার একটা বড় জায়গা হচ্ছে মাতৃভাষা সংরক্ষণ। ঠিক, এটা একটা প্রথম ধাপ। আমি আমার মাতৃভাষাকে যুগ উপযোগী করে তুলব এবং আমি তাকে অর্থকরী কর্মমুখী করে তুলব। দ্বিতীয় কথা হচ্ছে ভাষা একটা বহতা নদীর মতন। ভাষা কিন্তু থেমে থাকে না, তাকে আদান প্রদানের মাধ্যমে এগিয়ে চলতে হয়। নদী যেমন শাখা নদী উপনদী থেকে কোথাও জল সংগ্রহ করে বা কোথাও জল বিলিয়ে দিয়ে এগিয়ে চলে, তার বিভিন্ন প্রবাহে গতিপথ বিভিন্ন রকম, ভাষারও বিভিন্ন সময়ে বিভিন্ন পর্বে বিভিন্ন গতিতে বিভিন্ন রূপ তৈরি হয়। ভাষা তাই জীবন্ত এবং প্রবহমান একটা বিষয়। তাই আমাকে মাতৃভাষাকে সংরক্ষণ করতে গেলে বা একজন বাংলা ভাষার অধ্যাপক হিসেবে আমাকে এটাও মাথায় রাখতে হবে যে ভাষা যেন জীবন্ত থাকে। তাহলে কি দরকার তার জন্যে? ভাষা নিয়ে গবেষণা, ভাষা নিয়ে চর্চা, নতুন নতুন শব্দ সংগ্রহ, শব্দগুলোর প্রতিশব্দ তৈরি করার চেষ্টা, এবং বিশেষত অন্যান্য যে বিষয়গুলি সেই বিষয়গুলিকে কিভাবে আমি বাংলা ভাষার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি তার একটা প্রচেষ্টা করা। তৃতীয় পরিকল্পনা অবশ্যই থাকা উচিত, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনুবাদ। এই অনুবাদের দিকেও আমরা এগোচ্ছি, আমরা যাচ্ছি, চর্চা চলছে, কিন্তু আরও ব্যাপক ভিত্তিতে হওয়া দরকার, আরও ব্যাপক একটা এলাকা নিয়ে হওয়া দরকার। অনুবাদ ভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ, এবং বাংলা ভাষা থেকে অন্যান্য ভাষায় অনুবাদ। কারণ অন্যান্য ভাষার কি সাহিত্য তৈরি হচ্ছে বা কি ধরনের চর্চা চলছে, বিজ্ঞানকে কেন্দ্র করে হোক, ইতিহাসকে কেন্দ্র করে হোক, সেই আধুনিকতম চর্চাগুলোকে আমায় জানতে হবে। তাহলে এই আধুনিকতম বইগুলির বা যেগুলো ধ্রুপদী বই, সেই বইগুলিকে আমি বাংলা ভাষায় রূপান্তরিত করব। আবার বাংলা ভাষার যেগুলো অমূল্য সম্পদ সেগুলোকে আমি ভিন্ন ভাষায় রূপান্তরিত করব। এবং সেই চর্চাটা, এই যে ভাষার অনুবাদ, সেই অনুবাদ আমাদের বর্তমান চর্চার ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, গবেষণা হচ্ছে, এবং এই নিয়ে প্রচুর কাজ হচ্ছে। ত্রিপুরার কথা বলতে পারি, ত্রিপুরাতে কিন্তু বাংলা, ককবরক, বাংলা এবং চাকমা এবং বাংলা বা অন্যান্য ভাষাগুলি যেগুলি আছে সেই ভাষাগুলির সঙ্গে মিলিয়ে গবেষণা, সেই নিয়ে বই লেখা এবং সেই নিয়ে মানে গবেষণা ভিত্তিক অনুসন্ধান, তার রিপোর্ট প্রকাশ, এই সবগুলো কিন্তু চলছে, এবং এটা আরও বেশি করে দরকার। এবং এটার যারা সহৃদয় মানুষ আছেন, যারা দর্শক দেখছেন, তারাও যদি এগিয়ে আসেন, তারা কথা বলেন, তাদের প্রত্যেকের কাছে
বাংলা ভাষা এক এক রকম করে তার সম্পদ রেখে দিয়েছে, সেই সম্পদগুলিকে আমরা একত্রিত করে ভাষাকে চর্চার মাধ্যমে একটা আধুনিক ক্ষেত্র তৈরি করতে পারি, এবং যেগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে তার হওয়াটাকে আরও দ্রুততা এবং আরও পরিকল্পনা, এই দুটো সহযোগিতায় একটা প্রচেষ্টার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যার অনেকটা আমরা এগিয়েছি, কিন্তু আরও অনেকটা বাকি। এক্ষেত্রে তো নিশ্চয়ই স্যার আমরা শুধুমাত্র সরকারের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না, নিশ্চয়ই না। সেখানে ব্যক্তি, সমষ্টি, সংগঠন সবারই এগিয়ে আসা উচিত। হ্যাঁ, আমি এই কথাটাই বলছিলাম যে ব্যক্তির ভূমিকা সবচেয়ে বেশি। আসলে দেখুন, সরকার তো আমাদের ব্যক্তিরই প্রতিরূপ। আপনি যা চাইছেন একজন ব্যক্তি হিসেবে, একজন সামাজিক মানুষ হিসেবে, আপনি যা চান সরকারের মধ্যে দিয়ে তার রূপায়ণ ঘটে, সরকারে তার প্রতিচ্ছবি ঘটে। সরকার এমন কিছু করতেই পারে না যেটা মানুষ চায় না। তা মানুষ যদি চান যে তার ভাষাটা বেঁচে থাকুক, তার ভাষা নিয়ে চর্চা হোক, তার ভাষা নিয়ে গবেষণা হোক, তার ভাষায় কথাবার্তা হোক, তাহলে সরকার সেগুলো করবেন। কিন্তু সবার আগে মানুষকে চাইতে হবে, ব্যক্তিকে চাইতে হবে। একজন ব্যক্তিকে সচেতন হওয়া দরকার। আপনি পরিবেশের সম্পর্কেও একই কথা। সরকারের পক্ষ থেকে 1000টা নোটিশ বোর্ড ঝোলানো যেতে পারে যে গাছ লাগান, প্রাণ বাঁচান, বা অমুক তমুক করবেন না, প্লাস্টিক ফেলবেন না, কিন্তু সরকার তো আপনাদের প্রত্যেকের পিছনে একটা করে পুলিশ দিতে পারে না। একইভাবে ভাষা নিয়ে পলিসি থাকতে পারে। জাতীয় শিক্ষানীতি 2020 খুব সুন্দর একটা পলিসি, কিন্তু সেই পলিসিকে বাস্তবায়ন করবার জন্যে অর্থ দরকার। সেই অর্থ দিতে হবে সরকারকে। আবার সেই অর্থ যে দরকার সেটাও আপনাকে বলা দরকার, একজন ব্যক্তিকে জানাতে হবে, বলতে হবে, এবং আপনার পরিকল্পনা করতে হবে। এই সবটা নিয়েই একটা সামগ্রিক প্রয়াস ছাড়া কোনো কিছু সম্ভব নয়, ভাষা সংরক্ষণও সম্ভব নয়। খুব সুন্দর করে স্যার তথ্যগুলি তুলে ধরছেন, এবং আমাদের রাজ্যের যে বাংলা ভাষা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড বা যেভাবেই আমরা এগোতে চাইছি বাংলা ভাষায়, তার একদম বিস্তারিত তথ্য স্যার তুলে ধরছেন, কিভাবে আমরা এগোচ্ছি বাংলা ভাষায়। স্যার, আপনি তো বেসিক্যালি কলকাতা, পশ্চিমবঙ্গ হচ্ছে আপনার জন্মভূমি, সেই ক্ষেত্রে আমাদের রাজ্য ত্রিপুরা, এটাও বাংলা ভাষাভাষীর রাজ্য, পাশাপাশি আরেকটি প্রধান ভাষা রয়েছে ককবরক। তো আপনার কি মনে হয়েছে যে কলকাতাকে যারা আমরা সংস্কৃতির পীঠস্থান বলি বা বাংলা ভাষার একটা আদি স্থান বলি, সেই ক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্যে এসে নিশ্চয়ই আপনার মনে হয়েছে যে এখানে এই দুটি ভাষাকে কেন্দ্র করে যেভাবে মানুষ এগোচ্ছে বা বিভিন্ন কর্মকাণ্ড আপনি দেখেন, শুধুমাত্র বইমেলা নয়, বিভিন্ন সাহিত্য উৎসব থাকে বিভিন্ন ভাষায়। তো এই ক্ষেত্রে স্যার আমার যেখানে কোশ্চেনটা, এই ক্ষেত্রে আমি দেখছি যে ইদানিং লেখালেখির ব্যাপারটাও কিন্তু বেড়ে গেছে। বইমেলাতে গেলেই আমরা দেখতে পাই, আমি ইচ্ছে করলেই এখন একটা বই লিখতে পারি, বা আমি ইচ্ছে করলেই আমার মন খারাপ হোক বা মন ভালো হোক, আমরা কিন্তু একটা কবিতা লিখে ফেলতে পারি। এই বিষয়টাকে আপনি কীরকম দেখছেন? আমাদের সাহিত্য বা বাংলা ভাষার জন্য কতটা উপকারী বলে মনে হয়? ত্রিপুরাকে আমি আমার জায়গা বলে মনে করি। আমি এখন মনেই করতে পারি না যে আমার আর কোনো জায়গা ছিল, কারণ ত্রিপুরা এমন একটা জায়গা যেটা অনেক অনেক তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। ত্রিপুরার মানুষ যেমন, ত্রিপুরার প্রকৃতিও তেমন। এবং ত্রিপুরার যে ভাষা চর্চা, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বলে মনে হয়, কারণ এখানে একটা অদ্ভুত সম্মেলনের জায়গা আছে। এবং এই যে দুটি ভাষার কথা আপনি বলছেন, কিন্তু আমরাই অনেকগুলি ভাষার সঙ্গে বাংলা ভাষাকে মিলিয়ে পড়া এবং সেগুলির চর্চা করা। আমি নিজেই যেমন বাংলা ভাষা এবং চাকমা ভাষা নিয়ে কাজ করেছি। স্যার, আরও 19টি ভাষা রয়েছে আমাদের বিভিন্ন জনজাতির। এটা করতে গিয়ে দেখেছি ত্রিপুরায় কিন্তু কাজ করার সুযোগটাও যেমন বেশি, এবং ত্রিপুরায় কাজ করার প্রয়োজনটাও আরও বেশি। কারণ ত্রিপুরাতে অনেক বেশি বৈচিত্র্য, এবং এখানে এত মানুষ আছেন বিভিন্ন ভাষার এবং তাদের সংস্কৃতির, সেই সংস্কৃতিগুলোকে সংরক্ষণ করা দরকার। সেই সংস্কৃতিগুলোকে তার আদত রূপে, যেটা তার আসল রূপ, সেই রূপে সংরক্ষণ করা, এবং সেই ভাষার সাহিত্যকে নিয়ে আসা বাংলা ভাষায়, এ কাজ ত্রিপুরায় আমাদের এখন চলছে। আমি চাকমা ভাষার কথা বলছিলাম, আমি নিজে গবেষণা করতে গিয়ে দেখেছি সে এক অমূল্য সম্পদের এক ভাণ্ডার। তেমনইভাবে ককবরক ভাষার ক্ষেত্রেও আমি বলতে পারি, বা ধরুন মগ ভাষা, বা যে ভাষাগুলো দিয়ে
একটা 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 বিরাট পরিবার তৈরি হয়েছে ত্রিপুরায়। বাংলা ভাষার সঙ্গে এই ভাষাগুলোর প্রত্যেকেরই এক নিবিড় সম্পর্ক আছে, তাই। এবং সেই নিবিড় সম্পর্ক বেশ কিছু গবেষক দেখাচ্ছেন কিভাবে এই চর্চা হয়েছে। এবং রাজ আমলে ধরুন ত্রিপুরায় যে ভাষার চর্চা, আপনি খুব বেশি শুনবেন না যে রাজারা কবিতা লেখে, গান লেখে। ত্রিপুরার রাজা লিখতেন, ত্রিপুরা রাজা গান লিখেছেন, সে গান গাওয়া হতো, তার কবিতা প্রকাশিত হয়েছে ত্রিপুরা রাজ পরিবারের মহারানীও হ্যাঁ, এবং সেটা কোন সময়, সেটা অনেক আগে। ফলে ত্রিপুরায় আধুনিকতার চর্চা সে বহু আগে থেকে হয়েছে। ত্রিপুরায় রবি পত্রিকার ইতিহাস আপনারা জানেন, ত্রিপুরাতে এমন বহু লেখালেখি হয়েছে। ত্রিপুরায় আপনি যদি দেখেন রাজ পরিবারের অনেক মানুষ লিখেছেন যেমন, তেমনি পাশাপাশি বেশ কিছু শিক্ষিত ব্যক্তি, গুণীজন তারা এসেছেন। এবং আপনি জানবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরা ত্রিপুরায় এসেছেন। একটা আদান প্রদান, সাংস্কৃতিক বহমানতা তো ছিল। ফলে সেই বহমানতার মধ্যে দিয়েই ত্রিপুরাতে একটা সাহিত্য পরিসর, একটা ভাষা পরিসর তৈরি হয়েছে। এবং ত্রিপুরায় আপনি তো জানেনই ত্রিপুরায় কত ভাষা কেন্দ্রিক এবং সাহিত্য কেন্দ্রিক সংগঠন। ঠিক। এবং আগরতলাতে আপনি দুপা অন্তর অন্তরই দেখতে পাবেন ভাষা নিয়ে, সাহিত্য নিয়ে অনুষ্ঠান হচ্ছে, এবং সেখানে জ্ঞানগর্ভ আলোচনা হচ্ছে, এবং সেখানে মানুষ শুনছেন সেটা। এবং আপনি এই সাংবাদিকতার জগতে আছেন, আপনি আমার চেয়ে আরও ভালো করে জানবেন যে যতটা আমাদের আগরতলার মিডিয়া এই ভাষা দিবস নিয়ে, ভাষা নিয়ে চর্চা করে, ততটা কি কলকাতার মিডিয়ায় আমরা এখন দেখতে পাচ্ছি? সেখানে তো অনেক বেশি চটকদারি বিষয়েরই আনাগোনা, সেখানে অনেক বেশি বাণিজ্যিক কার্যক্রম, সেখানে এই যে প্রাণখোলা একটা আড্ডা ভাষা নিয়ে, ভাষাকে সংরক্ষণ করব কি করে, ভাষা নিয়ে আমি ভাববো কি না আদৌ, সেই প্রশ্নের জন্য 40-45 মিনিটের একটা গল্প বা একটা মানে আড্ডার অনুষ্ঠান, এটা আগরতলাতে সম্ভব এবং এটা খুব প্রয়োজনীয়। আপনি ভাষা নিয়ে 100টা বই পড়লেও এই অনুষ্ঠানের বিকল্প হতে পারে না। তার কারণ হচ্ছে একটা আদান প্রদান, বিনিময়, যে আড্ডা আমাদের জীবন থেকে ক্রমাগত হারিয়ে যাচ্ছে। সেটার অন্যতম কারণ নিশ্চয়ই মোবাইল, নিশ্চয়ই দূরদর্শন। কিন্তু এই পণ্যবাদিতা বা ভোগবাদিতার বা এটাকে যদি আমরা রুখে দিতে পারি, যদি আমাদের এই সংস্কৃতিগুলো বাঁচিয়ে রাখতে পারি, আদান প্রদানের সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে কিন্তু এই আগরতলার ভাষা চর্চা যেমন বাঁচবে, গোটা ভারতবর্ষের ভাষা চর্চা বাঁচবে। সেটার জন্যে সামগ্রিকভাবে দরকার কিন্তু আমাদের সচেতনতা। আগরতলায় এই সচেতনতাটা আছে। আগরতলাতে আমি খুব একটা কি বলবো, ইংরেজি শব্দই ব্যবহার করছি, একটা পজিটিভ এনার্জি পাই। পজিটিভ এনার্জি আছে আগরতলায়। এই পজিটিভিটিটার ওপর দাঁড়িয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং সেটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক। আপনি আগরতলায় আসুন, যারা আগরতলার বাইরে থেকে অনুষ্ঠান দেখছেন, ত্রিপুরায় আসুন, ত্রিপুরাকে দেখুন, ত্রিপুরাকে জানুন, দেখবেন এ এক অভূতপূর্ব জগৎ। যেমন আমাদের বিভূতিভূষণ গেছিলেন না আরণ্যকের সত্যচরণ, সেখানে গিয়ে তিনি প্রথমে বুঝতে পারেননি জায়গাটা কেমন, তারপর যখন সেখান থেকে তাকে চলে আসতে হচ্ছে তিনি বলছেন আমি যাব কেন। একইভাবে আমি ত্রিপুরায় আসা এমন প্রচুর মানুষের কাছে শুনেছি যে তাদের যেতে ভালো লাগছে না, কারণ তিনি তো ত্রিপুরার জল, হাওয়া, মাটি, মানুষ এই সবটা দেখছেন, এই সবটার সঙ্গে ত্রিপুরার সাহিত্যকে মিলিয়ে নিয়ে আপনি পড়ছেন। সে এক অনন্য অনুভূতি। খুব মানে আমি নিজে খুব গর্বিত বোধ করছি যে এই ত্রিপুরা আমার জন্মভূমি। স্যার যেভাবে বললেন, তো নতুন করে মনে হচ্ছে ভালোবাসাটা আরেকটু বেড়ে যাচ্ছে স্যারের কথায়। এই প্রাণিত হলাম যে স্যারের কথায়। আমরা আজকের আলোচনাটা এত সুন্দরভাবে আমরা শুনছি কারণ একেবি টক অনুষ্ঠানের একটি স্লোগান আপনারা শুনে থাকবেন যে এই অনুষ্ঠানটি একমাত্র এমন একটি অনুষ্ঠান যেখানে অতিথি বলবেন, আমরা শুনব এবং দায়বদ্ধতায় আপনাদেরকে শোনাবো। এই পরিকল্পনাতেই কিন্তু একেবি টক অনুষ্ঠান। তাই আমি এখানে বসে অতিথির কথা শুনি, প্রাণিত হই। আশা করি ও প্রান্তের যারা রয়েছেন
সম্মানিত দর্শকবৃন্দ, আপনারাও প্রাণিত হন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। আমি শেষ একটি প্রশ্ন দিয়ে আমি শেষ করব আজকের অনুষ্ঠান। স্যার, কবিতায় আমরা নানা ধরনের আমাদের ব্যক্তিগত ভাবনা, সামাজিক ভাবনা, বিভিন্ন পারিপার্শ্বিক ভাবনা আমরা তুলে ধরি, কিন্তু একজন কবি যখন তার মনের কোনো কষ্টে এই লাইনটা লেখে ভাষা নিয়ে, যে ভাষা আজ সেতু নয়, ভাষা আজ অন্তরায়, এই জায়গায় দাঁড়িয়ে এই অনুষ্ঠানের শেষ ভাগে এসে আপনি আমাদের দর্শকবৃন্দের কি মেসেজ দিতে চাইবেন? দেখুন, আমি মেসেজ দেওয়ার কেউ নই। আমি অত্যন্ত সাধারণ জায়গা থেকে বলতে পারি যে ভাষা অন্তরায় হয়ে গেলে আমাদের বেঁচে থাকাটা অন্তরায় হয়ে যাবে। ভাষাকে আবার আমাদের সেতুতে পরিণত করতে হবে এবং ভাষা আমাদেরকে বাঁচিয়ে রাখবে, তবেই তো আমরা বাঁচব। এই বাঁচাটার জন্যে ভাষার দরকার। অন্তরায়, হ্যাঁ, আজকে যে সময়, যে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ের সময়, সেখানে দাঁড়িয়ে আমরা যদি সচেতন না হই, আমরা যদি আত্মাভিমানী না হই, আমার মাতৃভাষার জন্য, আমার এ পৃথিবীতে জন্মগ্রহণের জন্য ব্যক্তি মানুষ হিসেবে, একজন শিক্ষিত মানুষ হিসেবে নিজের প্রতি যদি কোনো আত্মসম্মান না থাকে, তাহলে আমাদের খুব সমস্যা। সেই আত্মসম্মান যদি আমরা ফিরিয়ে আনতে পারি ব্যক্তির মধ্যে, তাহলে আমরা দেখব তার মধ্যে সেই সচেতনতাটা তৈরি হয়েছে। আমার বিশ্বাস, এবং বিশ্বাস নয়, আমি এটা জানি যে আমাদের ত্রিপুরা বা আগরতলার দর্শক, তারা অত্যন্ত মননশীল, অত্যন্ত সুচিন্তক, সুবিবেচক, এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমার ভরসা আছে যে আপনাদের সকলের প্রচেষ্টায় ভাষা অন্তরায় থাকবে না, ভাষা অন্তরায় হয়ে যেতে পারবে না। ভাষা সেতু থাকবে, ভাষা আমাদের বাঁচাবে, আমরা ভাষাকে বাঁচাবো। আর সেই ভাষাকে সৃজনশীল করে তোলা এবং জীবিত রাখার যে লড়াই, সে লড়াইয়ে আপনি, আমরা সবাই যেমন আছি, একেবি টিভির মতন সচেতন, দায়িত্বশীল সংবাদ মাধ্যমও রয়েছে। এইটা আমাদের বড় ভরসার জায়গা। আর সবচেয়ে বড় বিশ্বাস বা ভরসা হচ্ছেন আপনারা, সুবিবেচক, সুচিন্তক শ্রোতা, দর্শক, আপনারা সবাই। আপনাদের আবার অভিনন্দন জানাই, নমস্কার জানাই। স্যার, আমাদের এই অনুষ্ঠানটিকে এত সুন্দর করে তোলার জন্য, এত বিস্তারিতভাবে সমৃদ্ধ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একেবি টিভির তরফ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার অমূল্য সময় দানের জন্য। দর্শক বন্ধুরা, আমরা ছিলাম আজকে একেবি টক অনুষ্ঠানে, এবং একেবি টক অনুষ্ঠানে যে একটি বিশেষ বিষয় নিয়ে আমরা কথা বলেছি সেখানে, এবং অবশ্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আমরা যে অনুষ্ঠানটিকে সাজিয়েছিলাম, যে বিষয়টিকে কেন্দ্র করে, সেটি হচ্ছিল মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এই বিষয়ে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডাক্তার সায়ক মুখার্জি যা বললেন, সেখানে থেকে একটা কথাই উঠে এলো যে মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিষয়ে আমাদেরকেই সচেতন হতে হবে, এবং এই মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এবং দায়বদ্ধতা দুটোই কিন্তু আমাদের আগে নিতে হবে, কোনো নির্ভরতায় নয়। আমরা যখন এককভাবে এগিয়ে আসব মাতৃভাষা সংরক্ষণে, তাহলে সেটাই হবে, এবং সেই লড়াইটাই হবে প্রথম পদক্ষেপ, যা আমাদের মাতৃভাষা সংরক্ষণে প্রয়োজনীয়তা অনুভব করাবে, এবং আগামী দিনে প্রত্যেকটা মাতৃভাষা বেঁচে থাকবে গোটা পৃথিবীর বুকে। আজকে এই অনুষ্ঠান থেকে আমরা সেই অঙ্গীকারই থাকব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সবসময় থাকার জন্য, একেবি টক অনুষ্ঠানকে পছন্দ করার জন্য। আমরা সবসময়ই বলে থাকি যে এমন কোনো বিষয় যদি আমাদের উত্থাপন করতে হয়, তাহলে আমাদেরকে সহযোগিতা করুন। নিচে দেওয়া নাম্বারে আপনারা আমাদের বলে দিন যে আমাদের কোন বিষয় নিয়ে কথা বলা উচিত, কেননা সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এবং এর উন্নয়নে আমাদের সবারই কিন্তু অংশীদার হওয়া প্রয়োজন। চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। আমরা থাকছি আগামী দিনে আরও নানা বিষয় নিয়ে। নমস্কার।